দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর মানসিক স্বাস্থ্য। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হুমায়রা শাহজাহান রিদি, লাইভ স্প্রিং কনসালটেন্সি লিমিটেড। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন যেমনকি মানুষের ব্যস্ততা বাড়ছে, সেই সাথে দেখা যাচ্ছে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের আমাদের টানাপোড়েন চলছে, মা বাবাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা চলছে। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কী কী করণীয়, এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার হুমায়রা শাহজাহান রিদি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। একটু আমি যদি জানতে চাইছি, আমরা তো সাধারণত বড়দের মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে চিন্তা করি। এতদিন ধরে যে একটা আমাদের ট্রেন্ড রয়েছে, বড়রাই বিভিন্ন ধরনের মানসিক আসলে সমস্যায় ভোগে। শিশুদের আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এই বিষয়ে আসলে অভিজ্ঞতা রয়েছে আপনাদের, ইদানিংকালে কী কী মানসিক সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? আচ্ছা, আপনি আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন করেছেন। বড়দের মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে আমরা শুনি, আমরা জানি, আমরা আসলে অ্যাজ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্ট আমরা এই ধরনের সমস্যাগুলো আসলে ফেস করি। সমস্যা কিভাবে ফেস করি? একটা লং ট্রিটমেন্ট গ্যাপ হিসেবে ফেস করছি। মানে শিশুর মানসিক রোগ হয়ে গিয়েছে, কিন্তু শিশু অনেক দিন ভুগে তারপর আমাদের কাছে এমন মা বাবারা অনেক সময় হয় যেটা হয়তো স্বীকারই করতে চায় না যে তার বাবাটা বাচ্চা এমন হয়েছে। জি, অবশ্যই স্বীকারই করতে চায় না, আবার অনেক সময় বুঝতেও পারে না যে এটা একটা মানসিক রোগ। সো মানসিক রোগ বলতেই তো আসলে পাগলের রোগ এক ধরনের আমাদের মধ্যে কনসেপ্ট আছে, যেটা রং। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসলে আসে। মানসিক রোগ তো আসলে অনেক রকমের হয় এবং শিশুদের মানসিক রোগগুলো অনেক ধরনের হয়। আমাদের রিসেন্ট একটা স্ট্যাটিস্টিক্স আমি শেয়ার করি। 2019 সালে একটা মেন্টাল হেলথ সার্ভে হয়। সেখানে বলে যে সার্ভেতে আমরা রিপোর্টে পাই যে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট শিশু কিশোরদের মধ্যে প্রায় 100 জনে 13 জনই মানসিক রোগে ভুগছেন। সো এটা কিন্তু একটা বড় স্ট্যাটিস্টিক্স। এবং এতজন মানসিক রোগে ভোগার পরেও ট্রিটমেন্ট গ্যাপ সেটা 100 জনে 96, নিয়ারলি মানে 94 থেকে 95 এরকম। তার মানে 6 জন বাচ্চা আসলে ট্রিটমেন্ট নিতে আসছে, আর বাকি যে 94-95 জন বাচ্চা 100 জনে ওরা ট্রিটমেন্ট নিতেই আসছে না, কারণ বুঝছেই না যেটা মানসিক রোগ। ফ্যামিলি প্যারেন্টসরা বুঝছে না। সো অথবা বুঝলেও আপনি যেটা বললেন খুব ইম্পর্ট্যান্ট, যে স্বীকার করতে চাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে যখন কোনো চিকিৎসক বলেন যে আপনার বাচ্চাকে একটু বোধহয় মানসিক যেসব রোগ বিশেষজ্ঞ বা একটা কাউন্সিলিংয়ের জন্য পাঠানো উচিত, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে রিয়েক্ট করে কিন্তু যে আমার বাচ্চাকে কেন দেখাবো। অনেক সময় এমন হয় যে তাদেরকে যদি আমরা বলি, আমি তো শিশু রোগ বিশেষজ্ঞ, যখন বলা হয় তখন বলা যে ভালোই তো আছে, কিন্তু কাউন্সিলিংয়ের জন্য গেলেই যে তার আসলে অসুস্থতা বা সে পাগল, বিষয়টা আসলে সে না। আমার মনে হয় আপনারা যেহেতু এই বিষয়ে আসলে চর্চা করছেন, কিছুটা তো আসলে পরিবর্তন আসছে আমার মনে হয়। আগে তো এই বিষয়ে আসলে কোনো আলাদা সাবজেক্টও ছিল না। আমাদের যদি আরও নীতি নির্ধারণী লেভেলেও যদি আমরা চিন্তা করি, আসলে আপনাদের মতো বিশেষজ্ঞরা বেরিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমরা মনে হয় ডায়াগনোসিসের দিক থেকেও আসলে অনেক উন্নত হয়েছে বাংলাদেশ। একটু যদি বলতেন যে এই যে মানসিক স্বাস্থ্যের যে টানাপোড়েন, সেটা যে শিশুদের মধ্যে আসলে বেড়ে যাচ্ছে, এই যে সাম্প্রতিককালে বা বিগত বছরগুলিতে এটা বেড়ে যাওয়ার আসলে কারণ কি কি বলে? অনেকগুলো কারণ তো আছে, কিন্তু প্রধানতম কারণগুলো আসলে কি কি? আসলে এটা সত্যি, এখন অনেক বেশি ডায়াগনোসিস হচ্ছে, আপনি যে জায়গাটাতে আসছিলেন, বেড়ে যাচ্ছে, এটাও সত্যি। আবার একদিক থেকে আমি বলবো যে আগে আমরা আসলে জানতাম না যে মানসিক রোগ এগুলো, তো এখন যে অ্যাডভান্সমেন্ট, সেটার কারণে আমরা আসলে ডায়াগনোসিস করতে পারছি। এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমার মনে হয়। আগে যেমন একটা এক্সাম্পল দিই, সিজোফ্রেনিয়া বা সাইকোসিস যেটা আমরা বলি, আমরা অটিজম এখন তো অনেক দেখি না। বেশ কিছু বছর আগ পর্যন্ত অটিজমকে মনে করা হতো এটা হচ্ছে পাগলের রোগ, সিজোফ্রেনিয়া। বাট এখন এটা হচ্ছে যেটা আসছে যে না, দিস ইজ আ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, একটা বুদ্ধির বিকাশজনিত রোগ, যেটা বাচ্চাদের ব্রেইনের ডেভেলপমেন্টাল প্রবলেম। সো এটা একটা রিজন। আর বলবো যে এই যে ডিজিটালাইজেশন, এই যে মডার্নাইজেশন অ্যান্ড ইন্টারনেট, কিছু যে চেঞ্জ আসছে, পরিবর্তিত অবস্থা দেশে না শুধু গ্লোবালি, এই চেঞ্জড সিচুয়েশনের কারণে দেখা যায় যে ইন্টারনেট বেসড
ইন্টারনেটকে আমি খারাপ বলবো না, কিন্তু ইন্টারনেট বেসড আমরা আসলে অনেক ধরনের সমস্যাগুলো পাচ্ছি শিশু কিশোরদের মধ্যে। বাবা মারাই আসলে আমাদের কাছে এই প্রবলেমগুলো নিয়ে আসে, যে আসক্তি, মোবাইলে আসক্তি, গেমিং ডিসঅর্ডারগুলো নিয়ে আসছে, এগুলো নিয়ে আমরা খুব পাচ্ছি। বিহেভিয়ারাল বা আচরণজনিত সমস্যাগুলো নিয়ে আসছে, যেগুলো আসলে আগে কম ছিল, এখন অনেক বেশি হচ্ছে। একটা তো বললাম ইন্টারনেট একটা রিজন, আসলে আরও বেশ কিছু কারণ আছে, যেমন বিভিন্ন ধরনের সাবস্টেন্স বা নেশা জাতীয় দ্রব্য। একটা বাচ্চার যখন আমরা কারণ দেখতে যাই যে মানসিক সমস্যা কেন হয়, তখন আমরা ইটিওলজির দিকে বা কারণের দিকে যখন যাই, দেখি যে বাচ্চা যখন মানে মা যখন গর্ভাবস্থায় মায়ের ক্ষেত্রে যদি মা কোনো টক্সিনস, বিভিন্ন ধরনের ড্রাগস, যেমন হচ্ছে সিগারেট অথবা বিভিন্ন লেড, এই ধরনের বেশ কিছু জিনিস, বা বাচ্চার ডেলিভারিতে সমস্যা, অবস্ট্রাক্টেড লেবার, এই ধরনের নানান সমস্যা যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু মানসিক রোগগুলো হয়, এবং এটা সায়েন্টিফিক অ্যাকচুয়ালি। এই ধরনের বেশ কিছু রিজন। একটা হচ্ছে অ্যান্টিপার্টাম, মানে বাচ্চা যখন পেটে থাকে মায়ের, তখন বেশ কিছু এক্সপোজারের কারণে হচ্ছে। খুব সুন্দরভাবে বলছেন আপনি, একটা শব্দ ব্যবহার করেছেন, বিহেভিয়ারাল যে সমস্যাগুলি হচ্ছে, এখন এই ধরনের বিষয়গুলি আসলে দেখা যাচ্ছে। বিহেভিয়ারাল কি সমস্যা হয়, সেসব ক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে কি করণীয়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। ঠিক আছে দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সোনাল কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর মানসিক স্বাস্থ্য, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার হুমায়রা শাহজাহান হৃদি। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে আসলে বলছিলেন যে কি বিষয় নিয়ে আসছে, কারণটা কি। আমরা বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে বিহেভিয়ারাল বিভিন্ন সমস্যা তো আছেই, অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা অতি চঞ্চল হয়ে যাচ্ছে, আবার জেদ বেড়ে যাচ্ছে। এগুলোর কারণ কি, বা ঘরোয়াভাবে প্রাথমিকভাবে একদম যখনই ধরা পড়বে, তখন আসলে মা বাবাদের করণীয় কি, এটা যদি একটু বলতেন। এক্স্যাক্টলি। আসলে বাচ্চাদের জেদি হয়ে যাওয়া, যা চাচ্ছি তা দিতেই হবে, এই ধরনের আচরণটা, বা এটা একটা লেভেলে গিয়ে দেখা যায় যে বাচ্চা গালিগালাজ করছে, ভাঙচুর করছে, এখানে সেখানে শুয়ে পড়ছে। আমাদের কাছে এই সব সমস্যাগুলো নিয়ে অনেক প্যারেন্টসরা আসলে আসেন। তো সেক্ষেত্রে আমি টিপসের ক্ষেত্রে আমি বলবো যে প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং, যে বাচ্চাকে বাবা মা কিভাবে আসলে প্রতিপালন করছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। যে আমি যদি বাচ্চা চাচ্ছে আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, সেই জিনিসটা যেমন করা যাবে না, কিন্তু বাচ্চার প্রতিটা চাহিদাকেই আমি অগ্রাহ্য করছি, নেগলেক্টেড প্যারেন্টিং, সেটাও আমি করতে পারবো না। এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। বাচ্চা আর বাবা মার মধ্যে একটা খুব সুন্দর একটা বন্ড থাকবে, যেটার মাধ্যমে শেয়ারিং বন্ড, যেখানে বাচ্চাও বাচ্চার নিডগুলা বলতে পারবে, বাবা মার কি চাচ্ছে বাচ্চার কাছ থেকে, সেটাও বাচ্চাকে বলতে পারবে। সো একটা এইরকম যদি একটা প্যারেন্টিং সিস্টেম থাকে, পজিটিভ প্যারেন্টিং, আমরা এটাকে সাইকোলজি টার্মে আমরা বলি অথরিটেরিয়ান প্যারেন্টিং, যেটা খুব পজিটিভ প্যারেন্টিং, সেটা করলে আসলে আমার মনে হয় ভেরি ইফেক্টিভ একটা আমরা রেজাল্ট পেতে পারি। বাট এখানে একটা বাট আছে। বাটটা আমি আসলে বলে দিতে চাই এই জন্য যে নর্মাল আর অ্যাবনর্মাল দুইটার মধ্যে আসলে পার্থক্য আছে। যে সমস্ত বাচ্চা সুস্থ, সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে আমরা আসলে সাধারণভাবে তো একটা বাচ্চা জেদ আসলে করতেই পারে, হ্যাঁ এটা করতেই পারে, সুস্থ বাচ্চা, আমি জেদ করছি, এখন আমি বাচ্চাকে কীভাবে করে এটা ম্যানেজ করছি, এখানে একটা ইস্যু। কিন্তু যেই বাচ্চাটা অ্যাকচুয়ালি মানসিক বা শারীরিক কোনো সমস্যায় ভুগছে, আমি হয়তো বুঝতে পারছি না যে আসলে ও কেন জেদ করছে, এমন করছে কেন আচরণ, সেটা হতে পারে সে নেশা। একটু যদি বলতেন যে ধরেন বাচ্চারা তো সাধারণত দেখা যায় যে জেদ করে, কিন্তু কি লক্ষণ দেখলে মা বাবারা বুঝতে পারে যে না, আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে আসলে একটু নিয়ে যাওয়া উচিত? এক্স্যাক্টলি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে লক্ষণের ক্ষেত্রে আমি যেটা বলবো যে কিছু চেঞ্জ, মোটা দাগে যদি আমি বলি, কিছু ইমোশনাল চেঞ্জ, যেমন হচ্ছে আমার বাচ্চাটা ভালো ছিল, সাডেনলি বাচ্চাটা হচ্ছে খুব বেশি টেম্পার ট্যান্ট্রাম, মানে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, রাগারাগি করছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, ইমোশনাল, মানে একটা ওর মুডটা সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা খুব কান্নাকাটি করছে। আমরা ডিপ্রেশনের বাচ্চাও কিন্তু খুব জেদি হয়ে যেতে পারে, ইরিটেটেড হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে ওর মুড চেঞ্জ বা ইমোশনাল চেঞ্জগুলো আমি একটু খেয়াল করব ওর সোম্যাটিক চেঞ্জ বা ফিজিক্যাল বা শারীরিক চেঞ্জগুলো খেয়াল করব, যে ওর কি আসলে বলছে কি না যে ওর সমস্যা হচ্ছে, ওর মাথা ব্যথা হচ্ছে, ওর পেট ব্যথা হচ্ছে, এই ধরনের শারীরিক সমস্যাগুলো দেখব। ঘুম কেমন হচ্ছে, ওর খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে, এটাও খেয়াল করব, যদিও আমরা আসলে শারীরিক চেঞ্জটা নিয়ে বেশি বদার্ড থাকি।
তারপর আমি যেটা খেয়াল করব ওর আদার বিহেভিয়ারাল চেঞ্জ, যে আমার বাচ্চাটা কি অতিরিক্ত বেশি উত্তেজিত থাকে কিনা, অতি হাইপার অ্যাক্টিভ কিনা, বেশি দৌড়াদৌড়ি করছে, এক জায়গায় স্থির থাকছে না, হ্যাঁ ওর অন্য কোনো মানসিক রোগ আছে কিনা যেটা হিডেন, আমরা আসলে বাবা মা হয়ে বুঝতে পারি না। সো এই ধরনের জিনিসগুলো খেয়াল করব। একই জায়গায় লাফাচ্ছে কিনা, একটু অন্যরকম মানুষের সাথে মিশছে কিনা, সোশ্যালাইজেশন, হ্যাঁ ও হয়তো পড়াশোনায় ভালো ছিল, সাডেনলি পড়াশোনা খারাপ করছে, ও কি বুলিড হচ্ছে কিনা স্কুলে বা ফ্রেন্ডসদের মাধ্যমে কোনোভাবে। সো এই জায়গাগুলো আমরা একটু চোখ কান খোলা রাখবো। ওকে একই টাইমে বাসা থেকে বারবার চলে যাচ্ছে কিনা, টাকা চাচ্ছে কিনা, চুরি করছে কিনা, মানে এই জিনিসগুলো কিছু সিগনাল যে হয়তো আমার বাচ্চাটা ভালোই ছিল, সাডেনলি ওর কিছু একটা চেঞ্জ হচ্ছে, সেটা মেন্টাল অথবা ফিজিক্যাল হতে পারে। এইসব বিষয়গুলি যখন দেখা যাবে আমরা তখন চিন্তা করবো যে একটু ধরনের সাইকোলজিক্যাল কাউন্সেলিং বলেন বা আপনাদের মধ্যে বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। খুব সুন্দরভাবে আমি এখানে জাস্ট একটু আপনার সাথে অ্যাড করতে চাই, আমাদের আসলে অনেকগুলো মেন্টাল ডিসঅর্ডার আছে যেগুলোতে আমরা একটা জিনিস মনে করি যে কোনো রকম একটু আসলে একটু কাউন্সেলিং করলেই হবে, সেখানে কিন্তু একটু আমাদের নলেজ আমার মনে হয় গ্যাপ আছে। অর্থাৎ আমাদের যেটা আমরা দর্শকদের কাছে আমরা যেটা বার্তা দিতে চাই যে আপনাদের প্রতি আস্থা রাখা, এটা হচ্ছে আপনাদের কাছে যখন যাবে তখন আপনাদের নির্দেশ মতো করে, কারণ দেখা যাচ্ছে সাধারণ মানুষের তো খুব ধারণা নেই, চিকিৎসকদেরও হয়তো অনেকের ধারণা নেই, সেই ক্ষেত্রে যেহেতু চিকিৎসার প্যাটার্নও অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, আপনাদের নির্দেশিত বা আপনাদের প্রতি পরিপূর্ণ আস্থা রেখেই সেই মতো করে ওনারা যদি চিকিৎসা নেন বা পরামর্শ মেনে চলেন সেই শিশুটি ভালো থাকবে। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই যে ডিভাইসের কথা বলছিলেন, যে ডিভাইসের আসক্তি হলে কি আসলে তার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে, এ থেকে মুক্তির উপায় কি, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সল কর্ণ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর মানসিক স্বাস্থ্য, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার হুমায়রা শাহজাহান হৃদি। আমরা বিরতির আগে আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে কিছু আচরণগত তার সমস্যা হয়, হঠাৎ করে সে জেদি হয়ে যায়, নির্দিষ্ট সময় বাইরে যাচ্ছে, টাকা চাইছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে তো মানসিক দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যার লক্ষণ। তারও দেখা যাচ্ছে এই ধরনের যদি টাকা চায় বা দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ে বাইরে যায়, অনেক ক্ষেত্রে আমরা বাইরের দেশগুলোর মতোই বাংলাদেশেও কিন্তু এখন দেখা যাচ্ছে শিশুদের মধ্যে একটা ড্রাগের বিষয়টা একটু দেখা যাচ্ছে, এটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আসলে এই যে ড্রাগস নিচ্ছে বা নেশা করছে, এই ব্যাপারটাকে একটু মানে আমরা অ্যাবনর্মাল শোনালেও আমরা দেখছি যে বিভিন্ন বাচ্চাদের ক্ষেত্রে এটা হতে পারে না, কিন্তু বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে যে সাবস্টেন্স বা নেশা জাতীয় দ্রব্যগুলো বাংলাদেশে এখন আসলে অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা পাচ্ছি, আমাদের কাছে নিয়ে আসছে। বিশেষ করে এখন একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আসলে অ্যারাইজ করেছে, সেটা হচ্ছে ভেপ বা সিগারেট। এটা আসলে বিভিন্ন ধরনের স্কুলে বিভিন্ন 5, 6, 7 বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা আমাদের কাছে নিয়ে আসছে যে এটাতে আসক্তি। তাছাড়া আরও বিভিন্ন ধরনের যেমন ইনহেলেন্টস, বা আমরা দেখি না, আমরা তো রাস্তার পাশে অনেক সময় দেখি যে পলিথিন ব্যাগ মানে ওরা হচ্ছে সাবস্টেন্স নিচ্ছে, পলিথিনে করে এক ধরনের নেশা জাতীয় দ্রব্য, গাম বা গ্লু, এই জিনিসগুলো হচ্ছে পয়জনিং করছে। সব ধরনের নেশা জাতীয় দ্রব্যই আসলে ওরা নেশা জাতীয় দ্রব্য দিয়ে ওরা আসলে নেশা করে থাকে। কিন্তু এই যে নেশার ব্যাপারটা যখন আসলো, ড্রাগস ছাড়াও বিহেভিয়ারাল অ্যাডিকশন হচ্ছে এখন বাচ্চাদের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যে ইন্টারনেট অ্যাডিকশন, গেমিং অ্যাডিকশন, এই বিষয়গুলো আসলে আমরা এখন খুব পাচ্ছি, যেটা আসলে নেশার পর্যায়ে চলে যাচ্ছে। জি, খুব সুন্দরভাবে বলে। আমরা বিরতির আগে এই প্রশ্নটাই রেখেছিলেন যে ডিভাইসের আসলে আসক্তির ক্ষেত্রে কি আসলে সমস্যা হয়। আচ্ছা, তো ডিভাইস আসক্তি আসলে অনেক টাইপের হয়। ডিভাইস আসক্তি বলতে ইন্টারনেটে আসক্তি হতে পারে, তারপর সেখানে ডিভাইসে গেম খেলতে খেলতে গেমিং ডিসঅর্ডার হতে পারে, ওইটা এক ধরনের আসক্তি হতে পারে। পর্নোগ্রাফিক অ্যাডিকশন, এটাও আরেক ধরনের আমরা প্রবলেম ফেস করছি অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে আসলে। সো এই যে বিভিন্ন ধরনের আসক্তিগুলো, দেখা যাচ্ছে ঘুম কম হচ্ছে বা তার মনোযোগ সমস্যা হচ্ছে, তার পড়ালেখায় সমস্যা হচ্ছে, এগুলোর জন্যই দেখা যায় যে একাডেমিক ফেলিওর হচ্ছে, পড়াশোনা করতে চাচ্ছে না, খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, সারাদিন দরজা লাগায় হচ্ছে গেম বা ইন্টারনেটে বসে থাকছে। একটু ছোট শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে যে স্পিচের তো সমস্যা হয়, তার আপনার কাছে আসে হয়তো, এটা আসলে থেকে মুক্তির জন্য আসলে ডিভাইস কতটুকু বা কি পরিমাণ দেওয়া উচিত, এমনকি কোনো ইন্টারন্যাশনাল কোনো গাইডলাইন কিছু আছে কিনা? আমরা আসলে বলি আপ টু 2 ইয়ার্স কোনো রকমের ডিভাইস আসলে 0 স্ক্রিন টাইম, কোনো ডিভাইসই দেওয়ার দরকার নেই।
আফটার দ্যাট আমরা আসলে বিভিন্ন রকমের গাইডলাইন আছে। আমরা অ্যাজ আ হোল বলি যে হাফ অ্যান আওয়ার ইনিশিয়ালি দিতে পারে, কিন্তু 1 আওয়ারের বেশি বাচ্চাদেরকে আসলে না দিতে। চিলড্রেনদের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ইভেন গাইডলাইনগুলো বলে যে অ্যাডাল্টদেরও 1 ঘন্টা এরকম স্ক্রিন টাইম, যেটা স্ক্রিন টাইম বলতে কি সারাদিন টোটাল কাউন্টটা কিন্তু আমরা করি না, মানে একটানা 1 ঘন্টা দেখবে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সারাদিনে ওরা 1 ঘন্টার বেশি দেখবে না। সো এটাই আমাদের গাইডলাইনগুলো বলছে। একটু যদি বলতে, এখন দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্ট যাদের রয়েছে, আমরা কিশোর কিশোরী, তাদের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বা তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়, এই বয়সী যারা রয়েছে তাদের ক্ষেত্রে মা বাবাদের আসলে কি করণীয়? আমি প্রথমে বলবো কি, আপনার বাচ্চাকে বুঝুন। প্রথম কথা আমি বলি যে আপনার বাচ্চাটাকে বুঝুন, কারণ আপনার বাচ্চাটা বাচ্চা হতে পারে কিন্তু সে একটা মানুষ, এবং তার এখন একটা পরিবর্তিত সময়। এখন টাইমটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ক্রাইসিস বলি আমরা, এই সময়টা যেটা ডেভেলপ করে, ওর মধ্যে একটা আমিত্ব ডেভেলপ করে, সেলফ ফিলিং, যে আমি বুঝি। এতদিন পর্যন্ত ও ছিল মা বাবা বুঝে, এখন যখন তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু ভেরি গুড, মানে বাচ্চাকে আমরা বলি যে ও ইন্ডিপেন্ডেন্ট হবে যখন আমরা ওকে ও যেটা বুঝে ওর আমিত্বটাকে ডিসরেসপেক্ট না করি। সো প্যারেন্টসদের কাছে প্রথমে আমরা বলি যে বাচ্চাটাকে বুঝুন, ও কি বলতে চাচ্ছে, ও কি চাচ্ছে সেটা শুনুন। নিজের এই যেটা আমি চাচ্ছি, আমার বাসার রুলিংসগুলো, এটা বাচ্চার উপর আমরা না চাপিয়ে দিই, এমন একটা মানে বন্ধন বা বন্ড তৈরি করি যে আমি প্রথমেই বলেছিলাম যে ও যেন শেয়ার করতে পারে, আমিও যেন বলতে পারি, কারণ এই সময়টা তো অনেক হরমোনাল চেঞ্জেসও হয়, আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু এই সময়টায় আমরা যদি চাপিয়ে দিই তাহলে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। চাপিয়ে না দিয়ে বাচ্চাকে বোঝার চেষ্টা করে, তাহলে দেখা যাচ্ছে অন্যান্য যে সমস্যাগুলি সেগুলি থেকে মুক্ত থাকতে পারবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন যে মানসিক স্বাস্থ্য, আসলে আমরা তো মা বাবারা সবসময় বাচ্চাদের ওজন উচ্চতা নিয়ে ভাবে, বাচ্চা খায় না, বাচ্চা ওজন কেন বাড়ছে না, কিন্তু মানসিক স্বাস্থ্যের উপরেও কিন্তু আলাদাভাবে মা বাবাদের একটু সচেতন হতে হবে, একটু নজর দিতে হবে। তাহলে আমাদের শিশুরা যেমনকি ওজনে বেড়ে উঠবে, তেমন মানসিক স্বাস্থ্যে বলিয়ান হয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আমরা সকলে সুস্থ থাকি এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।